নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। প্রত্যেক মাসে ঠিক কত টাকা আমাদের সেভিংস হতে পারে তার হিসেব কিন্তু আমরা কেউই ঠিকঠাক রাখি না। আমরা প্রত্যেক মাসে আমাদের আয়ের উৎসটা মোটামুটি জানি, যে অ্যাক্টিভ ইনকাম একটা নির্দিষ্ট কত হবে সেটা বলতে পারবো, প্যাসিভ ইনকাম সেটা বিভিন্ন খাত থেকে আসবে, মোটামুটি হিসেব কষা যায়। কিন্তু কোন কোন খাতে কত টাকা ব্যয় হবে এটা কিন্তু আমরা আগে থেকেই ঠিকঠাক বলতে পারি না। আমাদের যে খরচাগুলো বাধ্যতামূলক, যেমন হয়তো ব্যাংকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রয়েছে, মেডিকেল এক্সপেন্সেস, ইমার্জেন্সি এক্সপেন্সেস এগুলো রয়েছে, বা কোনো ব্যক্তি হয়তো আমার কাছে টাকা পায়, সে বাড়িতে এসে প্রত্যেক মাসে টাকা নিয়ে যায়, কিংবা কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি নির্দিষ্টভাবে আমাদের কিছু খরচা করতেই হয়। এইগুলো মোটামুটি খরচার মধ্যে পড়ছে, যেগুলো আমরা বুঝতে পারি। বাকি খরচাগুলো কিন্তু কোনো হিসেব নেই। তার ফলে আমাদের সেভিংস ঠিকঠাক হয় না, এবং পরবর্তীকালে ইনভেস্টমেন্টের জন্য যে টাকাটা দরকার, মানে বড় কর্পাস তৈরি করতে গেলে সেটা হয় না। তাহলে মূল জায়গাটা হচ্ছে আমরা বাজেট করি না। অনেকে ভাবেন বাজেট এটা একটা হালকা ব্যাপার, একটা স্টেটমেন্ট, সেটা তো মিলবে না। আমি বলবো সেটা মিলবেই, এবং দেখা যাবে যে খরচাগুলো আপনি বিভিন্ন খাতে করছেন তার থেকেও কিন্তু কিছু টাকা বেঁচে যাবে, এবং বিভিন্ন সময় যে ইম্পর্টেন্ট খরচাগুলো এসে দাঁড়ায়, ইমার্জেন্সি খরচা, সেটার মধ্যেও আপনি কিছু টাকা আপনি ম্যানেজ করতে পারবেন। আজকে সেই আলোচনাই করব যে গাড়ির ব্রেকটাকে ঠিক কখন আপনাকে সামলাতে হবে। গাড়ির ব্রেক যদি না থাকে তাহলে তো সবসময় একটা ভয়ের মধ্য দিয়ে রাস্তা দিয়ে চলতে হবে। আজকে সেই আলোচনাই করব, এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ এই বাজেট ব্যাপারটা কী, এবং কিভাবে এটা আমাদের নির্দিষ্ট যে খরচাগুলো রয়েছে সেটাকে নির্দিষ্টভাবেই রাখে, এবং আমাদের মানে ভবিষ্যতের জন্য একটি বড় অঙ্কের টাকা সংগ্রহ করতে সাহায্য করে। আজকে সেটা নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আজকে আমি আলোচনা করব যে বাজেট আমাদের জীবনটাকে কিভাবে ঘুরিয়ে দিতে পারে সামনের দিকে। একটু আগে গাড়ির ব্রেকের কথা বলছিলাম। দেখুন, গাড়ির ব্রেক কেন ইম্পর্ট্যান্ট। অনেকে বলবেন যে গাড়ির ব্রেক গাড়ির যে স্পিড রয়েছে সেটা থামাতে সাহায্য করে। আমি বলবো যে না, গাড়ির ব্রেক ড্রাইভারকে স্বাধীনতা দেয় যে তিনি কত জোরে গাড়ি চালাবেন। মনে করুন 50 মিটার বাদেই থামতে হবে, এবং গাড়িতে ব্রেক নেই, তাহলে ড্রাইভার কি জোরে গাড়ি চালাবেন? মোটেই না। তিনি ধীরে ধীরে গাড়ি চালিয়ে তার নির্দিষ্ট যে জায়গায় থামার কথা সেখানে থামবেন। তিনি কখনোই কিন্তু জোরে গাড়ি চালাতে পারবেন না যদি তার ব্রেক না থাকে। কিন্তু ব্রেক থাকলে ড্রাইভার ভাববে যে ঠিক কোন সময় ব্রেক তিনি কষবেন, যাতে গাড়ি দাঁড়িয়ে যায়। ব্রেক জোরে চলা গাড়িকে ঠিক সময় দাঁড় করিয়ে দিতে সাহায্য করে। ঠিক তেমনি কিন্তু বাজেট। চিন্তা করে দেখুন যে বাজেট সুবিধা দিচ্ছে যে খরচা কোথায় কত প্রয়োজন সেটা আগে থেকেই ঠিক করে নেওয়া। ফর এক্সাম্পল, মাসের শুরুতেই যদি আপনি জেনে যান যে কত টাকা আপনার এক্সপেন্স হতে পারে টোটাল, এবং কোন কোন খাতে হতে পারে সেটা আগে থেকেই যদি হিসেব কষে রাখতে পারেন, তাহলে দেখা যাবে যে খরচাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মাঝপথে কিছুটা কার্টেল করতে পারি, বা যে টাকাটা কার্টেলড হলো সেই টাকাটাকে অন্য খাতে ব্যয় করতে পারি। ফর এক্সাম্পল, আমরা ঠিক করলাম যে আমরা শপিং করব 1,500 টাকা, আমরা মুভি দেখব 1,000 টাকা, আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো 2,000 টাকা। তাহলে কীভাবে হিসেবটাকে আমরা সাজাবো? মুভি দেখার জন্য ধরা ছিল 1,000 টাকা, কিন্তু হয়তো পছন্দের মুভি এলো না, এবং যেহেতু আমার বাজেট করা আছে যে আমি 1,000 টাকা ম্যাক্সিমাম খরচা করব, ফলে দেখা যাবে যে যদি ভালো মুভিও আসে তাহলে আমি 1,000 টাকার মধ্যে খরচাটাকে রাখার চেষ্টা করব, কিন্তু ভালো মুভি এলো না তাহলে কিন্তু আমি 800 টাকা খরচা করলাম, 200 টাকা বেঁচে গেল। শপিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, হয়তো কোনো বিগ ডিল পেলাম না, ভালো গার্মেন্ট পেলাম না, এক্ষেত্রে যাই হোক আমি 1,500 টাকা ধরেছিলাম, অতএব দেখা যাচ্ছে সেই টাকাটার ক্ষেত্রে হয়তো একটু কম খরচা হলো বা একটু বেশি খরচা হলো। কোনো খাতে যখন দেখব যে একটি খরচা কম হলো, তাহলে সেই খাতে যে টাকাটা বাঁচলো সেটা আরেক দিকে খরচা করলাম। রেস্টুরেন্টে যে টাকাটা ধরেছিলাম 2,000 টাকা, ধরে নিন 2,000 টাকাটাই খরচা হয়ে গেল,
যদি কিছু বাঁচে তাহলে সেই টাকাটা আমরা আলাদাভাবে পার্কিং করে রাখবো এবং এইভাবে বিভিন্ন খাতে যে টাকাটা আমরা বাঁচানোর চেষ্টা করব, যেহেতু আমরা ম্যাক্সিমাম লিমিটটা জানি যে কোন কোন খাতে কত খরচা করব, তার ফলে সেটা দিয়ে আমরা অনেক ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট জিনিসও কিন্তু আমরা কিনতে পারি। আনইম্পর্টেন্ট কেন বলছি? কারণ এক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার। অনেক সময় দেখা যায় যে বাজারে বিভিন্ন ডিমান্ড তৈরি করে যে মার্কেটিয়ার্সরা, তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অনেক জিনিস কিনতে বাধ্য করে যেগুলো হয়তো তখন না কিনলেও হতো। ফলে সেই খরচাগুলো মনের মধ্যে তো একটা অনুরণন ঘটায়, তখন মনে হয় যেন আমি খরচাটা করি, সেটাও কিন্তু করা যাবে। আর টাকা যদি রক্ষা করাই যায় তাহলে ইনভেস্টমেন্ট করা যাবে ভবিষ্যতে বড় কর্পাস তৈরি করার জন্য। অতএব বাজেট এটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হবে, এক জিনিস কিন্তু হবে না। যার যত আয় তার তত ব্যয়, এটা কিন্তু বুঝতে হবে। অতএব এই খাতগুলোকে আগে থেকে যদি আমরা বুঝে নিতে পারি তাহলে আমাদের খরচাটাকে ঠিকভাবে আমরা বইয়ে নিতে পারবো। খরচার মধ্য থেকে কি করে সেভিংস করা যায় সেটা তো বললাম। নেক্সট হচ্ছে যে ওভার স্পেন্ডিংটাকেও কিন্তু কন্ট্রোল করা যায়, কারণ আয়ের উৎস এবং যে খরচাগুলো হচ্ছে সেই খরচাগুলো কেন হচ্ছে এটা কিন্তু একটা একটা করে আমরা বুঝতে পারি। ফলে অ্যাকুরেটলি আমরা ওভার স্পেন্ডিংটাকে চিহ্নিত করতে পারি। তার ফলে আমরা সতর্ক হয়ে যেতে পারি যে ওই ওভার স্পেন্ডিংটাকে আমরা ঠিক অ্যাকুরেট স্পেন্ডিংয়ে নামিয়ে দেব। এর মধ্যে একটি খরচাকে তো অবশ্যই চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে সিগারেট খাওয়ার খরচা। আমি সিগারেট ছেড়ে দিতে বলছি না, আবার বেশি খেতেও বলছি না। এই ক্ষেত্রে একটা হিসেব কষে আমি দেখেছি যে কোনো ব্যক্তি যদি 20 বছর বয়সে সিগারেট খাওয়া শুরু করেন এবং 60 বছর বয়সে তার হিসেবটা গিয়ে দাঁড়াচ্ছে অন অ্যান অ্যাভারেজ তিনি যদি 100 টাকা সিগারেটের খরচা করেন তাহলে সেই ক্ষেত্রে তিনি 3 কোটি টাকা খরচা করে ফেলেছেন। এই হিসেবটি কিন্তু পুরো গাণিতিক হিসেব, অতএব এই খরচাটাকে কমানো যেতে পারে। আরেকটা ইস্যু রয়েছে যে হয়তো দেখা যাচ্ছে যে বাড়িতে খাবারের অর্ডার দেওয়া হচ্ছে, বাড়িতে রান্না হচ্ছে, তা সত্ত্বেও টাইম টু টাইম অর্ডার দেওয়া হচ্ছে, বেশি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এই খরচাটাকে কিন্তু অনেকটাই কিন্তু কমানো যেতে পারে। এরকম দেখবেন বেশ কিছু খরচা কিন্তু আমরা মানে দেখেও না দেখে খরচাটা করছি। যেমন এসি মেশিন, ঘরে যে এসি চলছে সেই এসি মেশিন দেখবেন অকারণে অনেক সময় কিন্তু সেটা চালু থাকে, লাইট ওপেন করা থাকে, লাইট চলছে, ঘরে হয়তো কেউ নেই ঘরে কিন্তু ঘরে লাইট জ্বলছে। এই খরচাগুলোকে কমিয়ে আমরা কিছু তো সেভিংস করতেই পারি। আমি বলবো না যে আপনি খরচা কমান আর আপনি সেভিংস করুন, সেটা কিন্তু নয়। এই ক্ষেত্রে আপনি হয়তো একটু দার্জিলিং ঘুরে এলেন, ঠিক আছে, মনের যে স্যাটিসফ্যাকশন, মনটাকে একটু ভালো করবে, একটু ঘুরতে তো পারি না, টাকা নেই, যা টাকা জমে সেটা সেভিংস করি, এই হচ্ছে মনের বাসনা। ইনভেস্টমেন্ট করি কারণ ভবিষ্যতেও টাকা বাঁচাতে হবে। কিন্তু এইভাবে যে ওভার স্পেন্ডিং থেকে আমরা টাকা বের করে আমরা কিন্তু সেই ক্ষেত্রে মানসিক শান্তিও ভোগ করতে পারি, এনজয় করতে পারি। বাজেট আপনার মনে একটা অব্লিগেশন তৈরি করবে যে আয়গুলো আপনার হচ্ছে প্রতি মাসে, সেই আয়টাকে কি করে বাড়ানো যায় সেদিকে কিন্তু মন চলে যাবে। কারণ খরচাটাকে তো কমাতে হবে, কিন্তু সব খরচাই তো সেভাবে কমানো যায় না, খরচা হতেই থাকে এবং আপনার আয় যাই হোক না কেন সেটা খরচা করতে হবে। ছোটোবেলায় একবার বাবা বলেছিলেন যে এই 100 টাকা দিচ্ছি, বেশ কিছু খরচা আছে সারাদিন ধরে, আমি ট্রামে বাসে কলকাতা বিভিন্ন জায়গায় যাব এবং কিছু খরচা ছিল এবং দুপুরের লাঞ্চের ব্যাপারটাও ছিল। কিন্তু বাবা বলেছিলেন যে 10 টাকা অন্তত কিন্তু ফেরত নিয়ে আসিস। তখন আমার মনে হয়েছিল যে 10 টাকা ফেরত নিয়ে তো আসতেই হবে, বাবা বলেছে, কীভাবে করব। তার থেকে বরং বাবা যদি 10 টাকা রেখে দেন বাড়িতে এবং 90 টাকাই তো দিতে পারতেন, তাহলে তো আমি 90 টাকার মধ্যে খরচা করতাম। এটা কিন্তু বাজেটিং নয়। বাবা ঠিকই করেছিলেন, 100 টাকা দিয়ে বলেছিলেন যে তুমি বাঁচাও 10 টাকা, এটাই কিন্তু একটা বাজেটিং। প্রপার বাজেটিং অ্যাসেট বাড়াতেও কিন্তু সাহায্য করে। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি হয়তো অফিসে গাড়ি চড়ে যান, ভাড়ার গাড়ি, এবং সেই ক্ষেত্রে হয়তো যেতে 300 টাকা, আসতে 300 টাকা, 600 টাকা লাগে। তাহলে 20 দিন তিনি যদি অফিসে যাতায়াত করেন তাহলে সেই ক্ষেত্রে তার 12,000 টাকা খরচা হচ্ছে। তিনি যদি একটি গাড়ি কেনেন তাহলে দেখা যাবে 6 লাখ টাকার গাড়ি 10-12 হাজার টাকার মধ্যে তার সেই ক্ষেত্রে মান্থলি প্রিমিয়ামটা হয়ে যায়। এটা কিন্তু একটা বড় সুবিধা রয়েছে এবং তিনি অফিসের কাছেও কিন্তু তিনি থাকতে পারেন।
ফলে তারা কিন্তু একটা অ্যাসেট তৈরি হয়ে গেল। ঠিক তেমনি যে খরচাগুলো আমাদের ইয়ারলি মেটাতে হয়, যেমন মেডিক্লেমের খরচা রয়েছে, হয়তো আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালোবাসি, সেখানে যাব, সেই বাজেটিংটাকে আমরা কীভাবে করব? সেই বাজেট করতে গেলে আমাকে একটি রেকারিং করতে হবে। সেটা আপনি ব্যাংকেই রেকারিং করুন বা আপনি মিউচুয়াল ফান্ডে কোনো এসআইপি করুন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমেই করুন। এই ক্ষেত্রে যে টাকাটি গিয়ে দাঁড়াবে 12 মাসে, ফর এক্সাম্পল আমাদের দরকার হয়তো 50,000 টাকা দরকার আছে মেডিক্লেম বা আমরা নিজেরা ট্রাভেল করব, তার জন্য 50,000 টাকা দরকার। তাহলে প্রত্যেক মাসে আমাদের কত টাকা জমাতে হবে? এই ক্ষেত্রে প্রত্যেক মাসে আমরা যদি 4,500 টাকা করে জমাতে পারি, তাহলে কিন্তু 50,000 টাকা ছাড়িয়ে যাবে। এই টাকাটাকে আমি আরও 500-700 টাকা বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে যে তাহলে আমরা ইয়ারলি 57 থেকে 59,000 টাকা পর্যন্ত কিন্তু আমাদের সেই ক্ষেত্রে ম্যাচুরিটি ভ্যালু হয়ে যাবে। অতএব আমার দরকার হচ্ছে 50,000 টাকা, সেখানে কিন্তু 9,000 টাকা বেড়ে গেল এই বাজেট করার জন্য এবং তার ইমপ্লিমেন্টেশন আনার জন্য। অতএব এক্সপেন্ডিচার অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক বড় ব্যাপার। এইভাবেও কিন্তু অ্যাসেট তৈরি করা যেতে পারে এবং ভবিষ্যতে যে নির্দিষ্ট খরচাগুলো আছে সেটাও কিন্তু মনে রাখা যাবে, কারণ আপনি তো সেই পারপাসেই টাকা জমাচ্ছেন। অতএব যখনই ম্যাচুরিটি ডেট আসবে তখনই কিন্তু আপনি যেখানেই টাকা জমান না কেন, মিউচুয়াল ফান্ড বলুন বা ব্যাংক বলুন, তারা কিন্তু আপনাকে মেসেজ পাঠাবে যে আপনার টাকা কিন্তু জমা হয়ে গেছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এখনই একটা কিন্তু খরচা রয়েছে। হঠাৎ করে যদি আপনি সেই খরচাটা মেটাতে যান বাজেট না করে, তাহলে কিন্তু ভীষণ চাপ পড়বে সংসারের উপর। এটা তো আমরা সবাই জানি। যাই হোক, বাজেট নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন রাউথ স্পিচ, তাহলে তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউথ স্পিচ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি এই ধরনেরই অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, যার অবশ্যই ভালো ইম্পর্টেন্স থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।